2026-এর 11ই এপ্রিল, 18ই জুন, 8ই জুলাই চলতি বছরে তিনবার আপনাদের এই এডিটর্স ডায়েরির পর্দায় জানিয়েছিলাম পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি আর তার সঙ্গী আজমাল গুজ্জারের কথা। কিন্তু কথাই বলে না, গরিবের কথা বাসি হলে ফলে। ঠিক তেমনই বর্তমানে বর্ধমানের জৈশ জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হামিম মণ্ডলের সঙ্গে সেই শাহজাদ ভাট্টি এবং তার সঙ্গে আজমাল গুজ্জারের যোগ সামনে আসার পর ওই মেইন স্ট্রিম মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছিল বলে গলা ফাটাচ্ছে। হামিম মণ্ডল আর তার বান্ধবী অর্পিতা সরকারকে নিয়ে সমস্ত সংবাদ মাধ্যম এই মুহূর্তে মেতে রয়েছে। সবাই তাদের হানি খাওয়াচ্ছে, কিন্তু আমরা বলছি হামিম একটি মোহরা মাত্র। বাংলার বুকে এমন হামিম আরও থাকার সম্ভাবনা প্রবল। আর এর আসল চক্র সেই শাহজাদ ভাট্টি আর তার সঙ্গী আজমাল গুজ্জার। তাই প্রশ্ন উঠছে, কে এই শাহজাদ ভাট্টি এবং আজমাল গুজ্জার? কেন বারবার উঠে আসছে এদের নাম? ভারতে কিভাবে কাজ করে শাহজাদ ভাট্টি এবং আজমাল গুজ্জারের নেটওয়ার্ক? শাহজাদ ভাট্টির গ্যাংয়ের সঙ্গে বালুচিস্তানের ফারুক গ্যাংয়ের সম্পর্ক কি? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে ঠিক কি ভূমিকা শাহজাদ ভাট্টি এবং আজমাল গুজ্জারের? বর্তমানের হামিম ছাড়াও বাংলার বুকে কি এই শাহজাদ ভাট্টির আরো লোক রয়েছে? ভারতের কোন কোন নাশকতার ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে ভাট্টি আর গুজ্জারের নাম? কার বা কাদের প্রভাবে এতটা ক্ষমতাশালী শাহজাদ ভাট্টি এবং আজমাল গুজ্জার? জঙ্গিদের মোকাবেলায় কতটা প্রস্তুত ভারত? জঙ্গিদের নেটওয়ার্ক কিভাবে ব্রেক করছে গোয়েন্দারা? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। পাক জঙ্গি সন্দেহে বর্ধমানে এক আবাসন রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার হামিম মণ্ডল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে ওই হামিমের বান্ধবী অর্পিতা সরকার। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির টার্গেটে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রতিমন্ত্রী উমেশ রায়। তদন্তে উঠে এসেছে পাকিস্তানের আইএসআই এর হ্যান্ডেলারের সঙ্গে কাজ করছিল এই হামিম মণ্ডল। শুধু তাই নয়, নিয়মিত যোগাযোগ ছিল পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্কের সঙ্গেও। এসটিএফ এর দাবি, হামিমের সঙ্গে সরাসরি যোগ মিলেছে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গোষ্ঠীর। পাশাপাশি শাহজাদ ভাট্টির ঘনিষ্ঠ সহযোগী আজমাল গুজ্জারের সঙ্গেও যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই শাহজাদ ভাট্টি সম্পর্কে আপনাদেরকে আগেও জানিয়েছি। 2013 সাল থেকেই এই শাহজাদ ভাট্টির বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপ, নাশকতা এবং সংগঠিত অপরাধের অভিযোগ উঠতে শুরু করে। 2015 সালে পাকিস্তান ছেড়ে দুবাই চলে যায় সে। সেখান থেকে বালুচিস্তানের ফারুক গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার। এরপর সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে শুরু হয় নতুন সদস্য সংগ্রহের কাজ। সেই সূত্রেই হামিমের সঙ্গে পরিচয় হয় এই শাহজাদ ভাট্টির গোষ্ঠীর। তদন্তে উঠে এসেছে 3 মাস আগে ইনস্টাগ্রামে পাকিস্তানের নাগরিক রানার সঙ্গে যোগাযোগ হয় হামিমের। আর এরপর হোয়াটসঅ্যাপ এবং সিক্রেট মেসেজিং অ্যাপের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় আরও কয়েকজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে। তারা সবাই কোড নেম ব্যবহার করত এবং নিজেদের শাহজাদ গোষ্ঠীর সহযোগী বলে পরিচয় দিত। এসটিএফ এর দাবি, দীর্ঘদিন ধরেই ব্রেন ওয়াশ করার পর হামিমকে পশ্চিমবঙ্গে একটি স্লিপার সেল তৈরির দায়িত্ব দেওয়া হয়। নতুন সদস্য নিয়োগ, রাজনৈতিক নেতা, আমলা, নিরাপত্তায় ঘেরা ভিআইপিদের গতিবিধির ওপর নজরদারি চালানো, এমনকি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খুঁজে সেই তথ্য পাকিস্তানে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল বলেই জানা গেছে। অর্থাৎ হামিম একা নয়, এই বাংলার বুকে আরও হামিম লুকিয়ে থাকার সম্ভাবনাটাই কিন্তু প্রবল। তদন্তে আরও জানা যাচ্ছে অস্ত্র সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল এই হামিমকে। পাশাপাশি ঝাড়খণ্ডের বাসিন্দা ওই হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তি এবং আমলাদের হানি ট্র্যাপের মাধ্যমে টার্গেট করার পরিকল্পনার কথা উঠে এসেছে তদন্তে। গোয়েন্দাদের দাবি, শাহজাদ ভাট্টির গোষ্ঠীর লক্ষ্য ছিল হামিমকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে একটি গুপ্তচর এবং নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলা। প্রশ্ন হচ্ছে, কে এই শাহজাদ ভাট্টি এবং আজমাল গুজ্জার? ফারুক গ্যাংই বা কাদের মদতে তৈরি? দেখুন, শাহজাদ মূলত ওই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। 2015 সালের দিকে সে আবার পাকিস্তান থেকে পালিয়ে দুবাই চলে যায় এবং সেখানে ডেয়ারি এবং স্ক্র্যাপ ব্যবসার আড়ালে বালুচিস্তানের কুখ্যাত ফারুক খোকার গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়। এডিটর্স ডায়েরির রিসার্চ টিমের হাতে এসেছে এই ফারুক গ্যাং সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। দেখুন,
এই ফারুক খোকার গ্যাং হলো পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ ভিত্তিক একটি কুখ্যাত অপরাধী চক্র, যারা মূলত অবৈধ জমি দখল বা ল্যান্ড মাফিয়া এই নেটওয়ার্কই পরিচালনা করে তারা। এই গ্যাংটি নেতৃত্ব দেয় ফারুক খোকার ওরফে ফারুক খান খোকার, যে আবার রাওয়ালপিন্ডির কুখ্যাত ডন তাজি খোকারের ছেলে। এখানে আপনাদের একটু সংক্ষেপে এই তাজি খোকারের সম্পর্কেও জানিয়ে রাখি। তাজি খোকার ছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ অঞ্চলের ইতিহাসের সবচেয়ে বড় প্রভাবশালী এবং ভয়ঙ্কর গ্যাংস্টার। একসময় তাকে ওই অঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের ডন বলা হতো। তাজি খোকার আসলে ছিল একজন জমি মাফিয়া। তার বিরুদ্ধে অসংখ্য হত্যা, অপহরণ এবং তোলাবাজির মামলাও ছিল। 2012 সালে জমি বিবাদের জেরে সাবিরা বিবি নামে এক নারীকে প্রকাশ্যে হত্যার মূল পরিকল্পনাকারী ছিল সে। এই মামলায় তাকে 2013 সালে গ্রেপ্তারও করা হয়। রাওয়ালপিন্ডি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে থাকা তাজির নাম পাকিস্তানের উগ্রপন্থী এবং বিপজ্জনক অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তো এই তাজি খোকারের অপরাধ সাম্রাজ্য টিকে থাকার প্রধান কারণ ছিল তার শক্তিশালী পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। তাজি ছিল পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাক্তন ডেপুটি স্পিকার হাজি নওয়াজ খোকারের ভাই এবং পাকিস্তান পিপলস পার্টির প্রভাবশালী প্রাক্তন সিনেটর মোস্তফা নওয়াজ খোকারের নিজের চাচা। কোরাল চকের কাছে তাজির দুর্গসম বাসভবনই ছিল তার অপরাধ চক্রের মূল কেন্দ্র। 2015 সালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, ড্রোন, মদ এবং সামরিক সরঞ্জাম পর্যন্ত উদ্ধার করে। এমনকি সেখানে খাঁচাবন্দি সিংহ এবং ভাল্লুকও নাকি রাখা ছিল। তাজির প্রভাব এতটাই ছিল যে তাকে গ্রেপ্তার করতে 30টি গাড়ির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছিল। তবে অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী মুখ হলেও স্থানীয় দরিদ্র মানুষের কাছে এই তাজি নিজেকে রবিনহুড হিসেবে তুলে ধরেছিল। গরিবদের আর্থিক সাহায্য, অনাথ বিধবাদের সহায়তা এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহন করত সে। তাই 2021 সালে যখন তার মৃত্যু হয় তখন তার জানাজায় হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তো এই তাজির মৃত্যুর পর বর্তমানে তার ছেলে ওই ফারুক খোকার এই বিশাল অপরাধের সাম্রাজ্য এবং গ্যাংয়ের হাল ধরেছে। রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের বিভিন্ন আবাসন প্রকল্প এবং সাধারণ মানুষের মূল্যবান জমি জোর দিয়ে দখল করা এই ফারুক গ্যাংয়ের অন্যতম কাজ। এই গ্যাংয়ের বিরুদ্ধে শত শত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। 2022 সালের আগস্ট মাসে পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের নেতা এবং পরিবহন ইউনিয়নের প্রধান মজিদ সত্তিকে এই গ্যাংয়ের ভাড়াটে খুনিরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2026 সালের 14 জুলাই রাওয়ালপিন্ডির একটি আদালত ফারুক খোকার এবং তার 2 সহযোগীকে এই খুনের মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানার আদেশ দেয়। কারাদণ্ডের রায় ঘোষণার পর ফারুক খোকারকে আদিয়ালা জেলে পাঠানো হয়েছিল। সাজা ঘোষণার মাত্র 5 দিন পর 2026 সালের 19 জুলাই আদিয়ালা জেল থেকে মিয়ানওয়ালি জেলে স্থানান্তরের সময় পাঞ্জাব পুলিশের একটি কনভয়ের ওপর 25 থেকে 30 জন সশস্ত্র গ্যাং সদস্য একেবারে অতর্কিতে হামলা চালায়। আর এই নাটকীয় বন্দুক যুদ্ধের সুযোগ নিয়ে ওই ফারুক খোকার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। আজও তাকে কিন্তু ধরা যায়নি। আর ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওই সাজাদ ভাট্টি আসলে পাকিস্তানের এই ফারুক খোকার গ্যাংয়েরই অন্যতম প্রধান সদস্য এবং ডান হাত হিসেবেই পরিচিত। ওই যে একটু আগেই বললাম, দুবাইতে থাকার সময় শাহজাদ এই গ্যাংয়ের হয়ে কাজ শুরু করেছিল। ভারতে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার একসময় গভীর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। তাদের ভিডিও কলের ক্লিপও রীতিমতো ভাইরাল হয়েছিল। পরে পেহেলগাঁও হামলার পর লরেন্স বিষ্ণোই হাফিজ সঈদকে হত্যার হুমকি দিলে ওই শাহজাদের সঙ্গে তার আবার শত্রুতা শুরু হয়। শাহজাদ লরেন্স বিষ্ণোই এবং তার ভাই আনমোল বিষ্ণোইকে প্রকাশ্য হুমকি দিয়ে স্বাধীনভাবে নিজস্ব সন্ত্রাসী নেটওয়ার্ক চালানো শুরু করে। গোয়েন্দাদের অনুমান বর্তমানে সে ব্রাজিল বা সংযুক্ত আরব আমিরশাহী থেকে কাজ পরিচালনা করছে। তো এই শাহজাদের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত উস্কানিমূলক বা ওই গ্যাংস্টার কালচারের ভিডিও পোস্ট করা রয়েছে, সেগুলোর ব্যাকগ্রাউন্ডে, ক্যাপশনে বা ভিডিওর ওপর বড় বড় অক্ষরে কি লেখা আছে জানেন? 333। ভারত পাকিস্তান ইস্যু, ধর্ম এবং উগ্র জাতীয়তাবাদ নিয়ে উস্কানিমূলক ভিডিও বানিয়ে সে লক্ষাধিক ফলোয়ার তৈরি করেছে।
আর এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোর মাধ্যমেই সে ভারতের বেকার এবং অপরাধপ্রবণ যুবকদের টার্গেট করে এবং টাকার লোভ দেখিয়ে নিজের মডিউলে যুক্ত করে বলেই জানা গেছে। আপনাদের আগেই বলেছিলাম যে জম্মু কাশ্মীরের পুলিশ ডিরেক্টর জেনারেল লোনিন প্রভাস এবং জাতীয় তদন্তকারী সংস্থা শাহজাদ ভাট্টিকে ভারতের বিরুদ্ধে ড্রোন এবং নার্কো টেরর মডিউল পরিচালনার অন্যতম প্রধান খলনায়ক হিসেবে চিহ্নিত করেছিল। আবার আজমল গুজ্জার হলো এই শাহজাদ ভাট্টির সবচেয়ে বিশ্বস্ত এবং ডান হাত হিসেবেই পরিচিত। পাকিস্তান সহ আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র এবং মাদক চোরাচালানের সরাসরি তদারকি করে এই আজমল। এখন প্রশ্ন, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠিক কী ভূমিকা এই শাহজাদ ভাট্টি এবং আজমল গুজ্জারের? ভারতের কোন কোন নাশকতার ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে এই শাহজাদ ভাট্টি আর আজমল গুজ্জারের নাম? এদের মোকাবেলায় কি পদক্ষেপ গ্রহণ করছে ভারত? শাহজাদ ভাট্টি কে আপনাদেরকে বলেছি, এবার চিনে নিন আজমল গুজ্জারকে। পাকিস্তান ভিত্তিক অপরাধ এবং জঙ্গি নেটওয়ার্কের শাহজাদ ভাট্টির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হলো এই আজমল গুজ্জার। দিল্লি পুলিশের স্পেশাল সেল, এনআইএ এবং পশ্চিমবঙ্গ এসটিএফ এর তদন্তে উঠে এসেছে সংগঠনের একাধিক অপারেশন পরিচালনার দায়িত্ব ছিল ওই আজমলেরও। তদন্তকারীদের অভিযোগ, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতীয় সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং মাদক পাচারের রুট পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা নিত এই আজমল গুজ্জার। বিশেষ করে পাঞ্জাব এবং জম্মু সীমান্ত দিয়ে অস্ত্র পৌঁছে দেওয়া এবং ভারতের অভ্যন্তরে সক্রিয় স্লিপার সেলগুলোর কাছে সেই অস্ত্র পৌঁছানোর সমন্বয়ের দায়িত্ব তার হাতেই থাকত। শুধু পাচার নয়, তদন্তে উঠে এসেছে ভারতীয় যুবকদের ব্যবহার করে নেটওয়ার্ক বিস্তারের ক্ষেত্রেও ভূমিকা পালন করত এই আজমল। এছাড়া নতুন সদস্যদের বিভিন্ন ধাপে কাজ ভাগ করে দেওয়া, নজরদারি, রেকি এবং পরবর্তী অপারেশনের নির্দেশ দেওয়ার কাজ করত এই আজমল। বর্ধমান থেকে ধৃত জঙ্গি ওই হামিম মণ্ডলের মোবাইল থেকে এই আজমল গুজ্জারের সঙ্গে একাধিক এনক্রিপ্টেড চ্যাট এবং ভয়েস কলের তথ্য মিলেছে। তদন্তকারীদের মতে এই তথ্য থেকেই কিন্তু স্পষ্ট ভারতের বিভিন্ন রাজ্যের নেটওয়ার্ক বিস্তারের কাজে সক্রিয় ভূমিকা ছিল ওই আজমল গুজ্জারের। জানেন কি ভারতের কোন কোন নাশকতার ঘটনায় জড়িয়ে রয়েছে এই শাহজাদ ভাট্টি এবং আজমল গুজ্জারের নাম? 2022 সালে সিধু মুসেওয়ালার ওপর বর্বরোচিত হামলা চালানোর জন্য যে সমস্ত অত্যন্ত আধুনিক এবং স্বয়ংক্রিয় বিদেশি অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল, তার একটি বড় অংশ পাকিস্তান থেকে ড্রোন এবং চোরাচালান রুটের মাধ্যমে এই শাহজাদ ভাট্টি সরবরাহ করেছিল বলে তদন্তে উঠে এসেছে। এরপর 2025 সালের মার্চ মাসে পাঞ্জাবের জলন্ধরে বিখ্যাত ইউটিউবার রোজার সান্ধুর বাড়িতে তোলা না পেয়ে ভাট্টি এবং আজমল গুজ্জারের বাহিনী গ্রেনেড হামলা চালায়। এরপর 2025 সালের নভেম্বরে হরিয়ানার রানিয়া পুলিশ স্টেশনেও এই ভাট্টিদের মডিউল গ্রেনেড হামলা চালায়। এনআইএর তদন্তে প্রমাণিত হয়েছে যে এই হামলার মূল মাস্টার মাইন্ড ছিল পাকিস্তানের ওই শাহজাদ ভাট্টি এবং তার সহযোগী সোহেল আহমেদ ওরফে সোহেল বালোচ। আপনাদের আগেও জানিয়েছিলাম যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সরাসরি নির্দেশে শাহজাদ ভাট্টি এবং আজমল গুজ্জার ভারতে আতঙ্ক ছড়াতে টিটিএইচ অর্থাৎ তেহরিকে তালিবান হিন্দুস্তান নামক একটি ছদ্মবেশী হাইব্রিড মডিউল তৈরি করেছে। পাকিস্তান এই প্রচার চালানোর চেষ্টা করছে যে ভারত এবং আফগানিস্তান মিলে টিটিপিকে সমর্থন দিচ্ছে, আর তারই পাল্টা জবাব হিসেবে ভারতে এই টিটিএইচ তৈরি করা হয়েছে। এই মডিউলটির মূল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের অর্থ এবং মাদকের লোভ দেখিয়ে রিক্রুট করা, যাদের কাজ হলো দিল্লি সহ অন্যান্য রাজ্যগুলোর পুলিশ কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো, দেওয়ালে পোস্টার সেঁটে প্রচার করা এবং আতঙ্ক ছড়ানো। 2026 সালের ফেব্রুয়ারি মাসে পাঞ্জাবের গুরুদাসপুরে 2 পুলিশ সদস্য এএসআই গুরুনাম সিং এবং হোমগার্ড অশোক কুমারকে হত্যা এবং মে মাসে এএসআই যোগা সিং হত্যার পর এই টিটিএইচ গোষ্ঠীটি পোস্টার দিয়ে তা স্বীকার করেছিল। এছাড়া আবার 2026 সালের জুনে ঝাড়খণ্ডের রাঁচিতে আরএসএস এর কার্যালয়ে পেট্রোল বোমা হামলার পেছনেও এই ভাট্টির টিটিএইচ মডিউলের সরাসরি যোগসূত্র পায় পুলিশ। এরপর চলতি বছরের মে জুন মাসেই দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং বিভিন্ন রাজ্য পুলিশের যৌথ অভিযানে ভাট্টির নেটওয়ার্কের 12 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের দিল্লির মন্দির, ধাবা এবং হিসার মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার এবং ইউপি পুলিশের এক কর্মীকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ধৃত 12 জনই অত্যন্ত সাধারণ স্তরের খেটে খাওয়া মানুষ। এরা মূলত ওই উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। দেওয়ালে উগ্রপন্থী পোস্টার সাটা, গ্রাফিতি আঁকার জন্য এদের প্রথমে মাত্র 5,000 টাকা দেওয়া হতো,
যা পরবর্তীতে ওই পুলিশকে টার্গেট করার মতন বড় অপরাধের ক্ষেত্রে লক্ষাধিক টাকায় পৌঁছে যেত। তাছাড়া চলতি বছরের এপ্রিলে একদিকে বিহারের বক্সার জেলার পুলিশ আমান কুমার তিওয়ারি সহ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। ঠিক অন্যদিকে একই সময়ে দেরাদুন শহরের 29 বছরের এক যুবক বিক্রান্ত কাশ্যপকেও গ্রেপ্তার করা হয়েছিল পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে। এই তথ্য গত 11 এপ্রিলের এডিটার্স ডায়েরির এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম। তদন্তে জানা গিয়েছিল দেরাদুন থেকে ধৃত বিক্রান্ত কাশ্যপের সঙ্গে আইএসআই এবং পাকিস্তান গ্যাংস্টার জঙ্গি ওই শাহজাদ ভাট্টির নিয়মিত এবং সরাসরি যোগাযোগ ছিল। আসলে ধৃত বিক্রান্ত প্রয়াত পাঞ্জাবি গায়ক ওই সিধু মুসিওয়ালার অন্ধ ভক্ত ছিল। মুসিওয়ালার হত্যার প্রতিশোধ নেওয়ার সুড়সুড়ি দিয়েই এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক রিলস দেখিয়ে শাহজাদ ভাট্টি ওই বিক্রান্তের মগজ ধোলাই করেছিল বলেই জানা গেছে। এছাড়াও আরও জানা গেছে এই ভাট্টি এবং আজমাল গুজ্জার তাকে দিল্লির একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিন্দুত্ববাদী সংগঠন কর্মীদের ওপর গ্রেনেড হামলা চালানোর দায়িত্ব চূড়ান্ত করেছিল। আবার চলতি বছরের মে মাসে মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড মুম্বাই এবং সংলগ্ন প্রায় 40টি জায়গায় একযোগে তল্লাশি চালায়। আর সেখানেও এই ভাট্টির সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে গ্যাংস্টার কালচারে প্রভাবিত যুবকদের আর্থিক লেনদেনের হদিশ পাওয়া যায়। আবার এই বছর 25শে জুলাই আসাম পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স ধুবড়ি, চিরাং এবং বরপেটা জেলায় যৌথ অভিযান চালিয়ে শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের 3 জনের প্রধান এজেন্টকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেও বিপুল পরিমাণে সিম কার্ড, ভুয়ো নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যা উত্তর পূর্ব ভারতের অস্ত্র চোরাচালানের জন্য তৈরি করা হচ্ছিল বলেই তদন্তে উঠে এসেছে। ফলে বুঝতেই পারছেন কিভাবে এই শাহজাদ ভাট্টির নেটওয়ার্ক সারা ভারত জুড়ে তার সন্ত্রাসের জাল বিছিয়ে রেখেছে। তদন্তকারী সংস্থাগুলির দাবি এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দুবাইয়ে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ওই আইএসআই এর মদত এবং আশ্রয় পাচ্ছে এই শাহজাদ ভাট্টির গ্যাং। অভিযোগ, সেই মদতেই অস্ত্র এবং মাদক পাচারের পাশাপাশি ভারতের নাশকতার পরিকল্পনার সঙ্গেও যুক্ত হচ্ছে তারা। দ্বিতীয়ত, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্যের লড়াইয়ের জেরে ভারতে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে শাহজাদ ভাট্টি। পাশাপাশি তদন্তকারীদের আরও দাবি, ভারতের যুবকদের প্রভাবিত করে দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির লক্ষ্যেও একটি কথিত নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে তারা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গের এসটিএফ সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়েছে, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে যে ছাত্রদের আন্দোলন চলছিল, যাদেরকে ওই ককরোচ আন্দোলন বলা হচ্ছিল, সেই আন্দোলনের মধ্যে এই হামিমকে পুলিশের পোশাকে ঢুকে পড়তে বলেছিল আইএসআই এবং পুলিশের পোশাকে গিয়ে সেখানে নাশকতা চালানোর কথা বলেছিল নাকি আইএসআই। ভাবতে পারছেন যদি এমনটা হতো তাহলে কি হতো? শেষ পর্যন্ত এই গোটা ঘটনার তদন্তে আর কি কি তথ্য উঠে আসে সেটা অবশ্য সময় বলবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আমাদের চারিপাশে কত জঙ্গি নেটওয়ার্ক, কত মুখোশধারী মানুষ ঘুরে বেড়াচ্ছে, তার সবটা কিন্তু আমরা জানি না। তাই শুধু নিরাপত্তা সংস্থার উপর ভরসা করে বসে থাকলে কিন্তু হবে না। আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে যোগাযোগ করছি, কী ধরনের প্রলোভনে পা দিচ্ছি, সেদিকেও কিন্তু আমাদের নজর রাখাটা জরুরি। কারণ সামান্য অসতর্কতাই কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, যে কোনো রকম প্রলোভন এড়িয়ে চলুন। আজ এ পর্যন্তই। নমস্কার।